গত 30 জুন 2026-27 অর্থ বছরের বাংলাদেশের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে। অর্থাৎ খুব বেশি দিন না, মাত্র 2 দিন আগে। তো তোমরা এর আগে বিভিন্ন সোর্স থেকে বাজেট নিয়ে অনেক কিছু দেখেছো, বাট কোনো কিছুই ফাইনালাইজ কোনো কিছু ছিল না, কনক্লুসিভ কোনো কিছু ছিল না। তো যেহেতু 30 তারিখে বাজেটটা ফাইনালাইজ করা হয়েছে, তো এখন আমরা এই ক্লাসে দেখব যে এই বাজেটে কোন বিষয়গুলো থাকছে, কোন বিষয়গুলো বাদ যাচ্ছে, সব কিছুর বিস্তারিত, অর্থাৎ কনক্লুসিভ তথ্য, যেগুলো তোমার ভর্তি পরীক্ষা বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসবে। এবং এই কনক্লুসিভ তথ্য দিয়েই তোমাকে আনসার করতে হবে। কারশরি যা যা দেখেছো জাস্ট ভুলে যাও, এই তথ্যগুলো দেখার ট্রাই করো। 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। তো জাতীয় বাজেট 2026-27 নিয়ে আমরা প্রথমেই একটা বেসিক বিষয় জানবো, সেটা হচ্ছে যে সংবিধানে বাজেটকে কি বলা হয়। সংবিধানে বাজেটকে বলা হয় অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে আমাদের সাংবিধানিক ভাষায় বাজেট। এবং বাজেট প্রণয়ন করে বাজেট অনুবিভাগ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের একটা সেগমেন্ট হচ্ছে অর্থ বিভাগ এবং অর্থ বিভাগের একটা সেগমেন্ট হচ্ছে বাজেট অনুবিভাগ। আচ্ছা, 2026-27 অর্থ বছরে বাজেট বাস্তবায়নের সময়কাল হচ্ছে 1 জুলাই 2026 থেকে 30 জুন 2027, অর্থাৎ 1 বছর। বাংলাদেশের অর্থ বছর গণনা শুরু হয় 1 জুলাই থেকে। আজকে 2রা জুলাই, গতকাল 1 জুলাই থেকে আমাদের এই ডেটা কাউন্ট করা শুরু হয়েছে এবং এটা আগামী বছর 2027-এর 30 জুন পর্যন্ত এই ফিসক্যাল ইয়ারটা বা অর্থ বছরটা চলতে থাকবে। ওকে, তো আমরা আরেকটা বেসিক তথ্য দেখি যে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট হচ্ছে এটা এবং দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। তো এই তথ্যটা একটু মনে রাখতে হবে যে দেশের ইতিহাসে এটা সবচেয়ে বড় বাজেট, অর্থাৎ এর চেয়ে টাকার অ্যামাউন্টে এর চেয়ে বড় বাজেট কখনোই প্রণয়ন করা হয়নি এবং বর্তমান সরকার তারেক রহমান সরকারের এটা প্রথম বাজেট। ওকে, তো আমরা একটু দেখি যে এই বাজেটের বিভিন্ন সময়কাল, কোন সময় কোন সিদ্ধান্তটা আসলো। তো দেখো যে এখানে বাজেট ঘোষণার একটা তারিখ দেওয়া আছে। 11 জুন 2026 তারিখে বাজেট ঘোষণা করা হয়। দেশের 55তম বাজেট এটা এবং অন্তর্বর্তীকালীনটা সহ হিসাব করলে 56তম। তো কেন এটা আগে ধরা হচ্ছে না, এর কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তো আর সংসদে বাজেট উত্থাপন করেনি, যে কারণে সেটা একটু আলাদা করা হয়েছে। তো সংসদে উত্থাপিত যত বাজেটগুলো আছে সেই হিসাবে 55তম এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা ধরলে সেটা হবে কততম, 56তম। আচ্ছা, তো এটা সংসদে আনা হলো, উত্থাপন করা হলো, ঘোষণা বলতে বোঝানো হচ্ছে। তারপর সংসদে কি হলো, বাজেট পাশ হলো। বাজেট পাশ হলো কত তারিখে, 30 জুন 2026-এ। বাজেট পেশ করলেন কে, নিশ্চয়ই অর্থমন্ত্রী করে থাকেন। তো অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি বাংলাদেশের 15তম ব্যক্তি যিনি সংসদে কি করলেন, বাজেট উত্থাপন করলেন। আচ্ছা, এবং বাজেট কার্যকর হয়েছে ঠিক গতকাল থেকে 1 জুলাই 2026 থেকে। এবং এবছরের বাজেটের প্রতিপাদ্য বিষয় হচ্ছে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। তাহলে এই ধরনের প্রতিপাদ্যগুলো আমাদের মাঝে মাঝে পরীক্ষাতে আসে, যদি কোশ্চেন একটু ডিপ থেকে হয় তাহলে এমন কোশ্চেনগুলো দেখা যায়। আচ্ছা, তো এবার বাজেটের কিছু তথ্য দেখব, মানে তথ্যে তথ্যে বাজেট, বিষয়টা অনেকটা এমন। তো দেখি, 2026-27 অর্থ বছরের বাজেটের আকার হচ্ছে 9,38,000 কোটি টাকা, যেটা বাংলাদেশের মোট জিডিপির 13.73%। তাহলে বাজেটের আকার কতটুকু, 9,38,000 কোটি টাকা। এই অ্যামাউন্টটা আমাদের একটু মনে রাখতে হবে, ফিগারটা ইম্পর্টেন্ট। এবং এটা আমাদের জিডিপির কত শতাংশ, 13.73%। 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেট ছিল 7,88,000 কোটি টাকা। আচ্ছা, তার মানে কি সংশোধিত মানে এটা চেঞ্জ হয়েছিল পরবর্তীতে, যেটা গত বছর অন্তর্বর্তীকালীন সরকার যেটা ফাইনালাইজ করেছিলেন সেটা আবার কিছুটা কাটছাট করে 7,88,000 টাকা করা হয়েছিল। সরি, 7,88,000 কোটি টাকা, নট ওইটাই টাকা। আচ্ছা, 2026-27 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি ধরা হয়েছে 3 লাখ কোটি টাকা এবং উন্নয়ন বাজেট ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। এটা হচ্ছে উন্নয়ন বাজেট এবং এটা হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ, দুইটা আলাদা বিষয়। 2025-26 অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি ছিল 2 লাখ কোটি টাকা। ঠিক আছে, মানে আগের বছরের উন্নয়ন কর্মসূচি বা এডিবিতে ছিল 2 লাখ কোটি টাকা এবং এবছর এডিবিতে হচ্ছে 3 লাখ কোটি টাকা। তাহলে দেখতেছো এই বাজেটটা সব জায়গাতে একটু বড় করা হয়েছে। ওকে, প্রস্তাবিত 2026-27 অর্থ বছরে মোট জিডিপির আকার হচ্ছে 68,30,024 কোটি টাকা বা $538 বিলিয়ন। তার মানে এটা হচ্ছে আমাদের জিডিপির আকার, প্রস্তাবিত জিডিপির আকার, যে এই ধরনের একটা জিডিপি বাংলাদেশ এটেইন করবে এই সময়।
মোট জিডিপির আকার 2025-26 অর্থ বছর থেকে বর্তমান মানে সাময়িক সময় পর্যন্ত 61,20,209 কোটি টাকা বা $501 বিলিয়ন। এটা হচ্ছে আমাদের বর্তমান সময়ের জিডিপি। তো $501 বিলিয়ন থেকে আমরা $538 বিলিয়ন উত্তীর্ণ হব, এই ধরনের একটা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জিডিপি প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা হচ্ছে 6.5%। এই শতাংশটা খুবই গুরুত্বপূর্ণ, এই পার্সেন্টেজটা মনে রাখতে হবে। আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার হবে 6.5%। তার মধ্য দিয়েই এই 6.5 এতটুকু বৃদ্ধি পেলেই আমরা $501 বিলিয়ন থেকে $538 বিলিয়ন যাইতে পারবো। এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 7.5%, অর্থাৎ মুদ্রাস্ফীতি জানি না আমরা, তো এই মুদ্রাস্ফীতি সর্বোচ্চ 7.5%-এর মধ্যেই ধরে রাখার একটা পরিকল্পনা করা হয়েছে। ওকে, তো এবার আমরা একদম একটা চার্ট আকারে, এই এক চার্টে আমরা বাজেটের যে আর্থিক বিবরণ সেটা আমরা দেখার ট্রাই করব। তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, আগে আমরা আলোচনা করি, বিষয়টা বুঝিয়ে দিই, তারপর স্ক্রিনশট রেখো। জাতীয় বাজেট 2026-27 অর্থ বছরের বাজেট, এটা একটা ঘাটতি বাজেট। এই বিষয়টা একটু আলাদা করে মার্ক করা। আমাদের প্রত্যেক বছরই আমাদের ঘাটতি বাজেট প্রণয়ন করা হয়। কেন? এর কারণ হচ্ছে জাতীয় উন্নয়ন অক্ষুণ্ণ রাখার জন্য ঘাটতি বাজেট প্রণয়ন করা হয়। কারণ আমাদের যা জাতীয় আয় যদি অতটুকুই আমরা বাজেটের মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে আমরা কোনোভাবে কি করতে পারবো না, আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড সবকিছু ঠিক রাখতে পারবো না। এই কারণে ঘাটতি বাজেট প্রণয়ন করা হয় এবং অতিরিক্ত যে অর্থটা প্রয়োজন সেটা লোন নেওয়ার মাধ্যমে, বিভিন্ন বৈদেশিক সংস্থা, বিভিন্ন দেশ থেকে লোন নেওয়ার মাধ্যমে সেটা মেটানো হয়। আচ্ছা, তবে এক চার্টে বাজেট নিয়ে সবকিছু দেখে ফেলবো। তো এই দিকে দেখো আছে ব্যয়, অর্থাৎ আমাদের রাষ্ট্র কি করে, রাষ্ট্র ব্যয় বুঝে আয় করে। আমরা ব্যক্তি যারা আছি তারা আয় বুঝে ব্যয় করি এবং রাষ্ট্র ব্যয় বুঝে আয় করে। তো এই দিকে নির্দেশিত হচ্ছে ব্যয় এবং এই দিকে নির্দেশিত হচ্ছে আয়। ঠিক আছে, তো এখানে দেখো একটু মুছে গেছে আমার এই মার্কিং করার কারণে। এখানে দেখো যে আমাদের ব্যয়ের পরিমাণ কত, 9,38,000 কোটি টাকা। মানে এটা তো আমরা বাজেট হিসেবে ধরেছি যে 9,38,000 কোটি টাকা হচ্ছে আমাদের এবছরের নিট বাজেট এবং এটা জিডিপির 13.7%। এবং এটা হচ্ছে আমাদের ব্যয়। তো একই সময় আমরা হিসাব করেছি যে আমরা এই অর্থ বছরে কত টাকা আয় করতে পারবো, সেটার হিসাব এসেছে 6,95,000 কোটি টাকা, যেটা আমাদের জিডিপির 10.2%। তাহলে আমাদের ব্যয় হয়ে যাবে 9,38,000 কোটি, বাট আয় হবে 6,95,000 কোটি। তাহলে কি বুঝতে পারতেছি এখানে ঘাটতি আছে না? মানে আমাদের আয়ের তুলনায় ব্যয়টা অনেক বেশি, এটাকে বলা হয় ঘাটতি বাজেট। তো আমরা দেখবো যে কোন কোন সেক্টরে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হলো। তো এখানে দেখো বলছে যে হচ্ছে শীর্ষ 5 খাত, তার মানে ব্যয়ের শীর্ষ 5 খাত। সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে জনপ্রশাসন খাত, সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে জনপ্রশাসন খাত। দেখো কত অ্যামাউন্টটা, 1,41,434 কোটি টাকা। এটা অবশ্যই মনে রাখতে হবে যে সবচেয়ে বেশি বরাদ্দ কোন খাত পেয়েছে, এমন কোশ্চেন দেখবা আসে। তারপর সুদ দিতে হবে আমাদের 1,27,500 কোটি টাকা, এটা দ্বিতীয় সর্বোচ্চ খাত। সুদ কিসের? এই যে আমরা যে লোনগুলো নিই না বৈদেশিক উৎস থেকে, এই লোন হচ্ছে, এই লোনের ইন্টারেস্ট হচ্ছে 1,27,500 কোটি টাকা, যেটা বাংলাদেশের জন্য হিউজ লস। বুঝছো? দেখো শিক্ষা ও প্রযুক্তি সেটা পাচ্ছে 1,22,497, বাট আমাদের লোনের যে সুদটা সেটা দিতে হচ্ছে 1,27,500 কোটি টাকা। তার মানে আমাদের শিক্ষা খাতের চেয়ে বেশি খরচ চলে যায় বৈদেশিক ঋণের সুদ প্রদান করতে করতে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 2 নম্বরে হচ্ছে সুদ, 3 নম্বরে শিক্ষা, 4 নম্বরে হচ্ছে পরিবহন ও যোগাযোগ 61,439 কোটি টাকা, 5 নম্বরে স্থানীয় সরকার 42,798 কোটি টাকা। স্থানীয় সরকার হচ্ছে এই যে আমরা দেখি জেলা পরিষদ, তারপর হচ্ছে তোমার উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এই যে সিটি কর্পোরেশন, এইগুলো যা আছে তাদের বাজেট হচ্ছে 42,798 কোটি টাকা। তো তোমরা 5টা নাম মনে রাখতে পারলেও অ্যাটলিস্ট 3টা মনে রেখো, আর 5টা মনে রাখতে পারলে সেফ। ঠিক আছে, বাট প্রথম দুইটার ফিগার সহ মনে রাখতে হবে যে বাংলাদেশ এই অর্থ বছরে কত কোটি টাকার সুদ প্রদান করবে, ফিগার সহ মনে রাখতে হবে। এবং জনপ্রশাসন খাত কতটুকু বরাদ্দ পেয়েছে, যেহেতু এটা 1 নম্বর, তার ফিগার সহ মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা দেখবো যে শীর্ষ 3 খাত আয়ের, মানে কোন কোন খাত থেকে সবচেয়ে বেশি আয় করবে এই সময়ের মধ্যে। তো দেখি যে আয়ের মধ্যে কি আছে। 1 নম্বরে হচ্ছে এনবিআর সংগৃহীত কর, অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এনবিআর এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, অর্থাৎ আমাদের যে রাজস্ব বোর্ড আছে সেটা। তো এই রাজস্ব বোর্ড কত টাকা রাজস্ব আদায় করবে? দেখো এখানে লেখা আছে 6,04,000 কোটি টাকা। ঠিক আছে, 6,04,000 কোটি টাকা। আমাদের টোটাল আয় হচ্ছে 6,95,000 কোটি টাকা, তার মধ্যে শুধু রাজস্ব বোর্ড আয় করবে 6,04,000। তার মানে আমাদের টোটাল আয়ের 86.9% আসবে রাজস্ব খাত থেকে। তো এনবিআর এর যে আয়টা, এটাকে বলা হয় রাজস্ব আয়। এটাকে কি বলে? রাজস্ব আয়। আচ্ছা,
এবার কর ব্যতীত আয়, মানে রাষ্ট্রের করের বাইরেও অনেক আয় থাকে, ঠিক আছে, এই যে জরিমানা, টোল, লেভি, এগুলো থেকে বিভিন্ন সোর্স থেকে অনেক আয় করে থাকে রাষ্ট্র। আচ্ছা, তো সেগুলো থেকে আসবে 66,000 কোটি টাকা, ঠিক আছে, 66,000 কোটি টাকা, যেটা আমাদের মোট আয়ের 9.50%, খুব বেশি না, বাট আয় তো করতেছে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। তারপর এনবিআর বহির্ভূত কর, মানে এমন কিছু কর আছে যেগুলো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আদায় করে না, অন্যান্য সেক্টর থেকে আদায় করা হয়। তো এটা হচ্ছে এনবিআর বহির্ভূত, ঠিক আছে, এটাকে বলা হয় কর বহির্ভূত রাজস্ব, সহজ ভাষায় বলে কর বহির্ভূত রাজস্ব। এটা এখান থেকে আসবে 25,000 কোটি টাকা, যেটা আমাদের এই এক অর্থ বছরের মোট আয়ের 3.6%। এই তিনটা সেক্টর থেকেই মূলত আয় করা হবে, আয়ের আর কোনো সেক্টর নয়। বাংলাদেশ রাষ্ট্র তিনটা সেক্টর থেকে মূলত মানে আয়টা করে থাকে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আয়ের চিত্র, ব্যয়ের চিত্র, যে আমরা ব্যয় করে ফেলবো 9,38,000 কোটি টাকা এবং আয় করবো জাস্ট 6,95,000 কোটি টাকা নেক্সট এক অর্থ বছরে। তো এখান থেকে বুঝতে পারতেছি আমাদের ঘাটতি বাজেট একটা হয়ে যাচ্ছে। তো সুতরাং ঘাটতি বাজেটের পরিমাণ 2,43,000 কোটি টাকা, যেটা আমাদের মোট জিডিপির 3.6%। তো এই টাকাটা আমরা যদি কোনোভাবেই মানে ম্যানেজ না করতে পারি, তাহলে আমাদের দেশের জিডিপি কমে যাবে, 3.6% জিডিপি কমে যাবে। তাহলে এই চারটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়ে থাকে। তো তোমরা এইগুলোর ফিগার সহ মনে রাখো, এনবিআর এর ফিগার, তারপর হচ্ছে কর থেকে মানে কর ব্যতীত যে আয়, নন এনবিআর এর যে ফিগার, এগুলো একটু মনে রাখো। আর হচ্ছে আমাদের মোট জাতীয় বাজেটের পরিমাণ কত টাকা এবং আয়ের পরিমাণ কত টাকা, ফিগার সহ, এই পার্সেন্টেজ সহ একটু মনে রাখার ট্রাই করো, ঠিক আছে। এই চারটা একদম আত্মস্থ করে ফেলো। এটা চাইলে স্ক্রিনশট রাখতে পারো, আমি একটু সরে যাচ্ছি, জাস্ট একটা স্ক্রিনশট। ওকে, ঠিক আছে। তো এবার আমরা দেখি যে এবার বাজেটে 10টা খাতকে অগ্রাধিকার খাত হিসেবে ধরা হয়েছে। সেই 10টা খাত দেখবো, মানে এই সব খাতগুলোতে বেশি পরিমাণে বাজেট বরাদ্দ করা হয়েছে। তো এক নম্বর হচ্ছে সবার জন্য উন্নয়ন, ঠিক আছে, অর্থাৎ তোমার রাষ্ট্রের নাগরিকদের উন্নয়নের জন্য যেসব খাতগুলো আছে, সবার জন্য মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্য সেবা, সর্বজনীন সামাজিক সুরক্ষা, বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান, উৎপাদনমুখী অর্থনীতি, বিনিয়োগ বিনিয়ন্ত্রণকরণ, সাশ্রয়ী ও সহজীকৃত ব্যবসার পরিবেশ। আচ্ছা, তারপরে আছে আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ, প্রাণ প্রকৃতি, পরিবেশ ও প্রাণী সম্পদ ব্যবস্থাপনা, তারপর স্বচ্ছ, দক্ষ ও জবাবদিহিপূর্ণ প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা। তোমাদেরকে বলি যে এইগুলো তুমি এমনভাবে পড়বে যে তোমাকে কোশ্চেন করবে যে নিচের কোন খাতটি এই বছর বাজেটের অগ্রাধিকার খাতের অন্তর্ভুক্ত করা হয়নি। তিনটা এখান থেকে দিবে, একটা বাইরে থেকে দিবে, তখন তোমাকে আনসার করতে হবে। বা কোনটা হচ্ছে, তখন একটা এখান থেকে দিবে, তিনটা বাইরে থেকে দিবে, তখন তোমাকে আনসার করতে হবে। তো এগুলো এমনভাবে পড়বা যে এখান থেকে তোমার এমসিকিউ কোশ্চেন করলে যাতে আনসার করতে পারো, তাছাড়া তেমন কিছু না। ওকে, এবার অর্থনীতি গণতন্ত্রীকরণে সরকারের উল্লেখযোগ্য কিছু উদ্যোগ আমরা দেখার ট্রাই করব, যেহেতু এবারের বাজেটের অন্যতম প্রতিপাদ্যই ছিল হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রীকরণ। তো দেখি কি কি বিষয় সরকার গ্রহণ করেছে বা কি কি উদ্যোগ সরকার গ্রহণ করেছে। অর্থনীতিতে গতি সঞ্চারের লক্ষ্যে সরকার 3টি ধাপে 3R কৌশলে পরিকল্পনা বাস্তবায়ন করবে, মানে 3টা আর এর মধ্যে কি কি আছে আমরা দেখার ট্রাই করি। 3টা আর এর মধ্যে 1 নম্বরে আছে রিকভারি অ্যান্ড স্টাবিলাইজেশন, যেটা 1 বছর মেয়াদি। 2 নম্বর আর হচ্ছে রেস্টোরেশন, 1 থেকে 3 বছর মেয়াদি। এবং থার্ড আর হচ্ছে রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন স্ট্র্যাটেজি, এটা হচ্ছে 5 বছর মেয়াদি একটা পরিকল্পনা। তো এর মাধ্যমে অর্থনীতিতে কি হবে, গতি সঞ্চার হবে। তো এই 3R এর ফর্মুলাটা মনে রাখো, ঠিক আছে। ওই যে আমরা এর আগে 3-0 পড়েছি না, তো এখন এই 3R মনে রাখতে হবে, ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। আচ্ছা, সৃজনশীল অর্থনীতিতে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এটা মাস্ট। সৃজনশীল অর্থনীতি কি, এই যে ধরো যে তুমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, আমি ধরলাম, তো তুমি হচ্ছে এই যে একটা টাকা আর্ন করবা এখান থেকে, এটা সৃজনশীল অর্থনীতি। এগুলো তো আগে ছিল না, ক্রিয়েটিভ ইকোনমি, তাই না? আচ্ছা, তো এভাবে বিভিন্ন সোর্স থেকে তুমি যদি আয় করো, তুমি একটা ভিডিও গেম ডেভেলপ করলা, তুমি একটা ওয়েবসাইট ডেভেলপ করলা, হ্যাঁ, বা তুমি একটা স্পোর্টস সেগমেন্ট থেকে তুমি আর্ন করলা, অ্যাডভার্টাইজিং, এআই, এইসব টেকনোলজি থেকে তুমি আর্ন করতেছো, এগুলো সবই হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমির অন্তর্ভুক্ত। তো এই সব সেক্টরের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেটা এবছর একদমই নতুন, কখনোই এটা আনা হয় নাই। তো এবছর বাজেটের নতুনত্ব কি, এই যে সৃজনশীল অর্থনীতিতে 500 কোটি টাকা বরাদ্দ, সৃজনশীল অর্থনীতিতে বরাদ্দ করা, এটাই হচ্ছে নতুন কনসেপ্ট। আচ্ছা, স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য অবৈতনিক ও সকল শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল কর্মসূচি চালু করা হবে, এটাও হচ্ছে আমাদের বিশেষ উদ্যোগ। তারপর আমরা দেখি কেউ বিদেশি বিনিয়োগ আনতে পারলে তাকে ওই বিনিয়োগের অর্থের ওপর 1.5% প্রণোদনা দেওয়া হবে। মানে কেউ যদি কোনো বিদেশি ইনভেস্টরকে বাংলাদেশে আনতে পারে, ওই সে যত টাকা বিনিয়োগ করবে সেখান থেকে 1.5% ওই যে আনতে পেরেছে তাকে দেওয়া হবে। আচ্ছা, 65 বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকরা ট্রেনে বিনামূল্যে ভ্রমণ এবং মেট্রো রেলে 25% ছাড় পাবেন।
তারপর করের আওতা বাড়াতে ব্যাংক হিসাব খোলার জন্য ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন নম্বর বাধ্যতামূলক করা হয়। এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটা নতুন বিষয় আনা হয়েছে। তারপর সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কাঠামো 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়িত হবে। তার মানে নতুন একটা বেতন কাঠামোর কথাও এই বাজেটে বলা হয়েছে। ঠিক আছে, তো এটা একটু তোমরা অবশ্যই দেখবে। তরুণদের উদ্ভাবনী কাজে উৎসাহ যোগাতে সব ধরনের কন্টেন্ট ক্রিয়েশনের আয়কে করমুক্ত ঘোষণা করা হয়। ঠিক আছে, এই যে আমরা দেখি না ইউটিউবে বা ফেসবুকে যে কন্টেন্ট ক্রিয়েশন, এখান থেকে যাই আর্ন করুক না কেন কোনো ট্যাক্স দিতে হবে না। 64টি জেলায় স্পোর্টস ভিলেজ বা ক্রীড়াপল্লী নির্মাণ করা হবে, যাতে হচ্ছে ইয়ং জেনারেশন যারা তারা স্পোর্টসের সাথে থাকতে পারে। ফ্যামিলি কার্ড 2500 টাকা। এই অর্থ বছরে 41 লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার, যার জন্য বরাদ্দ করা হয়েছে 14,500 কোটি টাকা। ঠিক আছে, আচ্ছা, তো এটা রিপিটেড স্লাইড, তো এটাতে বেশি তথ্য আছে, এখান থেকে দেখি আমরা। কৃষক কার্ড 2500 টাকা। এই অর্থ বছরে 100টি উপজেলায় 42.5 লাখ কৃষককে দেওয়া হবে, যার বরাদ্দ হয়েছে 1062 কোটি টাকা কৃষক কার্ডের জন্য। আচ্ছা, পিঙ্ক বাস সার্ভিস মেয়েদের জন্য। নারী কর্মীদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা বাড়াতে নারী চালক দ্বারা পরিচালিত বাস ব্যবস্থা হচ্ছে পিঙ্ক বাস সার্ভিস। আচ্ছা, একটি গ্রাম একটি পণ্য। মৃৎশিল্প, বুনন শিল্প, শীতলপাটি, শতরঞ্জি সহ সব ধরনের ক্রিয়েটিভ পণ্য চিহ্নিতকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটা একটা নতুন উদ্যোগ। ঠিক আছে, একটি গ্রাম একটি পণ্য, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। তারপর ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির মাধ্যমে 1 কোটি বৃক্ষরোপণ করা হবে, মানে একটা শিশুর জন্য একটি গাছ রোপণ। এমন রিডিউস, রিইউজ, রিসাইকেল 3R এর আওতায় আগামী 5 বছরে প্লাস্টিক বজ্র 30% হ্রাস করা হবে। তাহলে এখানে আরেকটা 3R আছে, ওইখানে একটা 3R, এখানে একটা 3R, দুইটা ডিফারেন্ট ভাবে মনে রাখতে হবে। এটা হচ্ছে তোমার প্লাস্টিক বজ্র হ্রাস করার জন্য 3R, আর ওইটা হচ্ছে ইকোনমিকে গতিশীল করার জন্য 3R, দুইটাই মুখস্থ করতে হবে। আচ্ছা, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ করা হচ্ছে 1,44,338 কোটি টাকা। সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে বৈষম্যহীন, মানবিক ও কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় মাসিক হার, সেটা আমরা দেখতেছি। তার আগে এই সামাজিক নিরাপত্তার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে বৈষম্যহীন, মানবিক এবং কল্যাণ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করা। এই টার্মটা খুবই গুরুত্বপূর্ণ, এই টার্মটা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক নিরাপত্তা মানে ওই যে আমরা দেখি না বিধবা ভাতা বা হচ্ছে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ভাতা প্রদান করা, বয়স্ক ব্যক্তিদের ভাতা প্রদান করা, এগুলো হচ্ছে সামাজিক নিরাপত্তার বৈশিষ্ট্য। আচ্ছা, তো আমরা দেখি কোন খাতে কত টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে এই বাজেটে। বয়স্ক ভাতা 700 টাকা। বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা তিনিও 700 টাকা করে পাবেন পার মান্থ। মা ও শিশু সহায়তা কর্মসূচি থেকে দেওয়া হবে 850 টাকা পার মান্থ, এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি পাবেন 1000 টাকা পার মান্থ। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে সরকারের বিশেষ উদ্যোগ। এবার আমরা একটা চার্টে দেখব বাজেটে কর মুক্ত আয়সীমা, অর্থাৎ এই যে বাজেটটা করা হয়েছে এই বাজেট একদম একদম 2031 সাল পর্যন্ত, মানে বর্তমান সরকারের যে মেয়াদ 31 সাল পর্যন্ত ডেফিনেটলি, তো 2031 সাল পর্যন্ত একটা এস্টিমেশন নেওয়া হয়েছে, একদম ফিক্স করা হয়েছে মূলত যে কত টাকা পর্যন্ত কর মুক্ত আয়সীমা থাকবে। এবং সবার জন্য তো এক না, সাধারণ সীমা একটা, নারী, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা বা তোমার জুলাই আহত, বিভিন্ন সেগমেন্টে ভাগ করা হয়েছে, যেটা আগেও ছিল, বা জুলাই আহতটা পরবর্তীতে 2024 পরে এসেছে আর কি। তো সেটা দেখার ট্রাই করব। তো সাধারণ ব্যক্তি যারা কর দিয়ে থাকেন তাদেরকে 2026-27 থেকে 27-28 এই পর্যন্ত কর মুক্ত সীমা রাখা হয়েছে 3,75,000 টাকা। আগে 3.5 লক্ষ টাকা ছিল, এই অর্থ বছর থেকে 3,75,000 টাকা করা হয়েছে, যেটা পরের অর্থ বছরে গিয়ে 4 লক্ষ টাকা হবে, এবং তারপরে 2030-31 গিয়ে 4,50,000 টাকা পর্যন্ত হবে। আচ্ছা, নারী ও 65 বছর বা তদূর্ধ্ব যে সকল মানুষ আছেন তাদের জন্য 4,25,000 টাকা বছরে, এই অর্থ বছরে। তারপর এটা পরের অর্থ বছরে বৃদ্ধি পেয়ে 4,50,000, এবং তার পরের বারে গিয়ে 5 লক্ষ টাকা হবে। আচ্ছা, তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য এই অর্থ বছরে 5 লক্ষ টাকা হচ্ছে করমুক্ত আয়সীমা, মানে এগুলো হচ্ছে করমুক্ত আয়সীমা, মানে বাৎসরিক আয় যদি এই টাকা হয় কর দিতে হবে না, এর চেয়ে বেশি গেলে কর দিতে হবে। আচ্ছা, তারপর পরের অর্থ বছরে হবে 5,25,000, এবং তারপর 5,75,000, ধীরে ধীরে বাড়বে। আচ্ছা, যুদ্ধাহত, মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধা যারা আছেন তারা বছরের জন্য করমুক্ত আয়সীমা পাবেন 5,25,000, এবং পরের অর্থ বছরে 5,50,000, এবং তারপর 6 লক্ষ টাকা। আচ্ছা, এবং প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনি অভিভাবক যারা আছেন তাদের জন্য যেটা করা হবে যে প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য 50,000 টাকা হারে বেশি। তার মানে এই যে এইখানে যত টাকা ছিল, এখানে যত টাকা ছিল, এই যে প্রতিবন্ধী যা ছিল তারও অতিরিক্ত 50,000 টাকা সুবিধা তাদেরকে দেওয়া হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ চার্ট, করমুক্ত আয়সীমা থেকে বহুবার কোশ্চেন হতে দেখা গিয়েছে, এবং এটা আগামী 5 বছরের জন্য প্রগতিশীল
কর কাঠামো ঘোষণা করা হয়েছে, ঠিক আছে? মানে 5 বছর, দেখো 2026-এ শুরু, 2031-এ গিয়ে শেষ, পুরা 5 বছরে করমুক্ত আয় সীমা কতটুকু হবে এবং কতটুকু আয় করলে সেটা করের অন্তর্ভুক্ত করা হবে সেই বিষয়টা এখানে দেখানো হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা স্ক্রিনশট রাখতে পারো। ওকে, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের এই ছোট্ট ভিডিও, এবং এই ভিডিওর মাধ্যমে বাজেটের একদম আদ্যপান্ত, ঠিক আছে? এর আগে আমরা বিভিন্ন কারসারি তথ্য বিভিন্ন জায়গায় দেখেছি, ফেসবুকে বা হচ্ছে আমরা বিভিন্ন নিউজ সাইটে দেখেছি, বাট কোনো কিছু কনক্লুসিভ ছিল না। কনক্লুসিভ হচ্ছে এটা, যেটা হচ্ছে তোমার এই যে 30 জুনে যেটা ফাইনালাইজ করা হয়েছে, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা থেকে উপকৃত হয়েছে। পরের ভিডিওগুলোতে আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞান বা সাধারণ জ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।